ये मेरा दिल यार का दीवाना। সাগর, আর আমার পার্কে বেড়াতে ভালো লাগছে না, চলো বাইরে চলো, মদ খাবো। মদ খেলে যে মাতাল হয়ে যাবে। হ্যাঁ, মাতাল তো হতে চাই আমি, কারণ এই রাস্কেল ভাস্কর এই সঙ্গীতের জীবনে সুর তাল ছন্দ সবকিছু কেটে দিয়েছে। আমার সামনে সেই ভাস্করের নাম দাগ কেটে বসে আছে এই বুকে, এই দাগ মিটতে যে সময় লাগবে, সময়। কি হলো কি হলো, কথা বলছে না কেন? এখানে নয়, বারে চলো চলো। ঘরের বউ পরপুরুষের সাথে বারে যাচ্ছে মদ খেতে। ভাতকাদার ছমচারে অভাব নেমেছে। ওই বাড়ি কাজের মেয়ে মুন্নিকে দবাব দিয়েছে। মুন্নি পুল্লি বেঁধে গায়ে ফিরে যাবে। আমি মুন্নিকে বলেছিলাম, মুন্নি তুই আমার সঙ্গে পালকে দেখা করবি, কিন্তু কই ইচ্ছে তো এখনো এলো না মুন্নি। কিন্তু মুন্নি ছাড়া, মুন্নিকে আমি বলেছিলাম বিয়ে করব, মুন্নি ছাড়া আমি বাঁচবো না। মুন্নিলে মুন্নি। খাবার পড়াবার দাঁড়াবার ঠিকানা যাদের নেই তারাও স্বপ্ন দেখে। ভাস্করদা লিখেছে, এদেশের শিক্ষিত বেকার যুবকরা চাকরি বাকরি না পেয়ে সমাজ বিরোধীর খাতায় নাম লেখায়। কি বলেন আপনি, সমাজ বিরোধী হবে? হ্যাঁ হব। কারা সমাজ বিরোধী হয়? কে করে না সমাজ বিরোধী কাজ? বাবুজি, সরকারি কর্মচারীরা অফিসে গিয়ে মহিলা কর্মচারীদের নিয়ে ফষ্টিনষ্টি করে সময় কাটায়, অফিসে কাজ হয় না, পুলিশে ঘুষ খায়। স্বপন বাবু, হাসপাতালে ডাক্তার নেই, ওষুধ নেই, এক ট্যাবলেট 3টে রোগী। বলো এমপি, বলো কারা করে না সমাজ বিরোধী কাজ? বাবুজি, তাই আমি ঠিক করেছি, এই সমাজ বিরোধী সমাজ ব্যবস্থায় বাঁচতে গেলে আমাকে সমাজ বিরোধী হতে হবে। নেই সাহেব নেই, আপনি ও বাদ বলবেন না, ও পথ বহুত খারাপ। আমি খারাপ পথে থেকেই ভালো থাকতে চাই এমপি, ভালো পথে থেকে আমি সুখ ভোগ করতে চাই না। তাহলে চলেন বাবুজি। কোথায়? আমি যেখানে কাম করবে সেখানে। ওই মুখার্জি সাহেবের বাড়ি? হ্যাঁ বাবুজি। ঠিক আছে, চলে। এক পাকাপুক্ত সমাজ বিরোধীর হাত ধরে অন্ধকার পথে হারিয়ে যায় এক শিক্ষিত বেকার যুবক। ভাস্করদা লিখছে, এদেশের স্বাধীনতার লজ্জার গ্লানি অবশেষে তার লেখায় ফুটে উঠেছে। হিংসা প্রতিহিংসা মানুষকে অন্ধ করে দেয়, শেষ পর্যন্ত তাকে অন্ধ হয়ে এখানে সেখানে ভিক্ষা করতে হয়। পরের সংসারের প্রতি হিংসা করলে তার বলতো এটাই আমাকে দুটো ভিক্ষা দিতে, এই অন্তবৃত্তটাকে কিছু ভিক্ষা দিই। দাদু, দাদু গো, আর একটু জোরে জোরে বলো দাদু। ও ভাইরা, আমাকে দুটো ভিক্ষা দিন না,
আমি কিছু খেতে পাই। অনেক দিন আগে আমার একটা ছেলে ছিল, সেও মারা গেছে। আর দুটো নাতি ছিল, একটা বড় নাতি, সে খুব শিক্ষিত করেছিল, সে আমাদের ছেড়ে কোথায় চলে গেল। আর একটা বোকা হালকা নাতি ছিল, এখানে ছেলে মানুষ নাচবাবুকে নিয়ে আমি যে বড় বিপদ, তাই হঠাৎ পড়ে গিয়ে আমি যে অন্ধ হয়ে গেছি। আমাকে দুটো ভিক্ষা দিন, আমাকে দুটো ভিক্ষা দিন, আমাকে দুটো ভিক্ষা দিন। দাদু, বৃদ্ধ অন্ধের আকুল আহ্বানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে কেউ এগিয়ে এলো না, কিন্তু সুন্দরী যুবতী বউটার দিকে লালসার দৃষ্টি নিয়ে আগিয়ে আসে এক বড় মাপের বড় ঘরের সমাজ বিরোধী। দাদু, দাদু, তুমি এইখানটা একটু বসো, আমি একটু সাহায্য নিয়ে আসি। দাদু এসো, এসো দাদু এসো। এই প্রভু, এই চল, তোর কিছু দাদু গো, দাদু তুমি এখানটায় একটু বসো। দাদু আমি ওই ভদ্রলোকের কাছ থেকে একটু সাহায্য নিয়ে আসি। দাদু, ওই কানা বুড়ো ঠাকুরকে বলছে, ঠাকুর তোমার কি চোখ নেই প্রভু? আমার দাদা শ্বশুর অন্ধ হয়ে গেছে দাদা, আমার স্বামী দেওর থেকেও নেই। আপনি আমাকে কিছু সাহায্য করবেন? তুমি কি সাহায্য চাও বলো? আমাকে যদি আপনি একটা চাকরি দেন। চাকরি? হ্যাঁ, হ্যাঁ, যে কোনো একটা চাকরি। কিন্তু না 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 দাদা না, কিন্তু করবেন না। আপনি যদি দয়া করে আমাকে একটা চাকরি দেন, তাহলে আমার স্বামীকে আমি কুপথ থেকে ফিরিয়ে আনতে পারবো। আমার এই অন্ধ দাদা শ্বশুরটাকে আমি সুস্থ করতে পারবো। চাকরি তুমি পাবে, এই নাও তার অ্যাডভান্স। কিন্তু চাকরিটা কিসের দাদা? চাকরিটা হলো কান্নার চাকরি। হ্যাঁ, কান্নার চাকরি। তোমাকে কিছু করতে হবে না, সারাদিন তুমি শুধু কাঁদবে আর কাঁদবে। তোমার সেই কান্নার রেকর্ড করে আমরা বাজারে ছাড়বো। এখনকার বড় বড় ফ্যামিলিতে বাবা মরলে বা মা মরলে কেউ তো আর কাঁদে না, তাই মৃত্যুর দিন অথবা শ্রাদ্ধর দিন তারা সেই ক্যাসেট বাজাবে। এই নাও আমার কার্ড, এই ঠিকানায় ঠিক সময় মতো পৌঁছে যাবে। হ্যাঁ, এই নাও, টাটা টাটা। দাদু, দাদু, আমি চাকরি পেয়ে গেছি। দাদু, আমি চাকরি পেয়ে গেছি। কিসের চাকরি দিলে দেবো? কান্নার চাকরি দাদু, কান্নার চাকরি। না না না, আমার পক্ষে সাগরের সব প্রস্তাব মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমি ওকে বলে দিয়েছি, তোমাকে আমার ভালো লাগে ঠিকই, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারিনি। আপনি কি পারেননি দিদি? ভালোবাসতে। আর আপনি? ভালোবাসা বলতে? ও, আমাদের তাহলে ভালোবাসা নিয়ে সমস্যা নাকি বলুন? তো আপনার তো এখনো বিয়েই হয়নি, তাহলে ভালোবাসতে তো ভয় কেন? আমি তো বিবাহিতা। বিবাহিতা? হ্যাঁ। আচ্ছা দিদি, বিবাহিত হয়ে আপনি সিঁথিতে সিঁদুর পরেননি কেন? অন্য কথা বলো। আচ্ছা, আপনি কোথায় গিয়েছিলেন? অসুস্থ শাশুড়ির জন্য ঠাকুর মন্দিরে পুজো দিতে। শাখা, সিঁদুর, নোয়া, ঠাকুর মন্দির, যত সব কুসংস্কার। আচ্ছা দিদি, আপনি বসুন না, বসে বসে কথা বলুন। একটা কথা জিজ্ঞাসা করি দিদি, বসুন। বলুন নয়, বলো। আচ্ছা। কারণ আমি আপনার ছোট বোনের মতো। আচ্ছা ঠিক আছে, বলো।
আচ্ছা, মেয়েদের জীবনে স্বামী আগে না সিঁদুর আগে? স্বামী। কি করে স্বামী আগে হয় দিদি? আমার হিসাবে কিন্তু সিঁদুর আগে। না, স্বামী। সিঁদুর। স্বামী। সিঁদুর। ডিসগাস্টিং। ও দিদি, অসহ্য বলে চলে যাচ্ছেন কেন? বসে কি করব? তুমি তো আমার অ্যান্টি। আরে বাবা, দিদি হয়ে ছোট বোনকে অ্যান্টি বলছেন? আরে বাস, তুমি তো বেশ মিষ্টি মিষ্টি কথা বলতে পারো। তা তোমার নাম কি? আমার নাম সঙ্গীতা। আরে আশ্চর্য তো। কি আশ্চর্য দিদি? আরে আমার নামও তো সঙ্গীতা। দিদি বোন। এবার বলো তো তোমার বরের নাম কি? এই মরেছে, শাশুড়ি মা বলেছেন খবরদার বৌমা, স্বামীর নাম মুখে আনবে না, কিন্তু শাস্ত্রে বলেছে স্বামীর নাম মুখে আনলে দুধে ভাতে খেতে হয়। তাই আমি আমার স্বামীর নাম বানান করে বলছি, ভয়াকার দন্তে শয় কয় র। আরে তো আরেক আশ্চর্য। কি আশ্চর্য দিদি? আরে আমার স্বামীর নামও তো ভাস্কর। দিদি দিদি, কি মজা কি মজা কি মজা। আমাদের দুই বোনের নামে, আমাদের দুজনের বড়দের নামে। তাহলে দিদি তোমার চরিত্র আমার চরিত্র এক হবে না কেন? দিদি বোধহয় অন্য কিছু ভাবছে, ভাবতেই পারে আমি হয়তো কোনো কথা ভুল বলে ফেলেছি। দিদি, ও দিদি, আমার এই পুজোর ডালিতে মা কালীর প্রসাদী সিঁদুর আছে। এই সিঁদুর আমি তোমার সিঁথিতে পরিয়ে দেব। না না কেন দিদি? তুমি কি তোমার স্বামীর মঙ্গল চাও না? অন্য কথা বলো। অন্য কথা অন্য দিন বলবো, এখন আমি চলি। এত তারা কিসে? বাড়িতে ফিরে আমার কত কাজ। আমার শাশুড়ি অসুস্থ, কখন আমি বাড়ি যাব তিনি সেই কথা ভাবছেন। আমার স্বামী সব কাজ ফেলে আমার পথের দিকে চেয়ে বসে আছেন। তাছাড়া আমার সংসারে এটা সেটা নানান সতেরো কত কাজ। এক্ষুনি আমাকে বাড়িতে ফিরে গিয়ে কোজাগরি লক্ষ্মী পুজোর আলপনা দিতে হবে। আলপনা এমনি আলপনা দেবার স্বপ্ন তো আমারও ছিল। ছোটবেলায় মায়ের মুখে শুনেছিলাম মেয়েদের মতো কথা। আমারও তো স্বামী আমার জন্য পথ চেয়ে অপেক্ষা করত। আমারও তো একটা শাশুড়ি ছিল, একটা দেওর ছিল, কিন্তু একটা কালবৈশাখী ঝড় এসে আমার জীবনের সমস্ত স্বপ্নগুলোকে ওলট পালট করে দিয়ে চলে গেল। দিদি, ও দিদি, হ্যাঁ তুমি কাঁদছো? না না, কাঁদবো কেন? আমাদের বাড়িতে সুখ ছাড়া দুঃখের কোনো ঠাঁই নেই। চারিদিকে শুধু সুখ সুখ আর সুখ। এরপর তোমার সঙ্গে দেখা হলে তোমাকে কিন্তু আমাদের বাড়িতে নিয়ে যাব। তোমাকেও কিন্তু আমার গরিব শ্বশুর বাড়িতে একবারটি হলেও যেতে হবে। সেখানে গিয়ে আমার স্বামীর সঙ্গে আমি তোমার পরিচয় করিয়ে দেব। কি দিদি, তুমি যাবে তো? যাব। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। সাবধানে যাবে দিদি ভাই, সাবধানে যাবে। ঠাকুর তোমার মঙ্গল করুক, ঠাকুর তোমার মঙ্গল করুক। হাত নেড়ে নেড়ে সঙ্গীতাকে তুমি শুভেচ্ছা জানাচ্ছিলে কেন? অনেকদিন পর সঙ্গীতা দিদিমণির সুমতি হয়েছে বলে। বলেন না। তুমি কি খবর রাখো? সঙ্গীতা দিদিমণি আজ বাড়ি গিয়ে মদ খায়নি। মদ খায়নি, বাড়িতে খাবে। ক্যাবারে গিয়ে ডান্স দেখেনি। এই মুখার্জি ম্যানশনে তাকে দিয়ে আমি ক্যাবারে নাচ করাবো। একটা কথা শুনে রাখো দাদা বাবু, আমি বেঁচে থাকতে দিদিমণিকে আর মদ খেতেও দেব না, আর নাচতেও দেব না। কি বলতে চাও তুমি? আমি আর জানতে চাই কেন তুমি দিদিমণির জীবনটা নষ্ট করে দিয়েছো। বিবাহিতা হওয়া সত্ত্বেও
কেন তুমি তোমার বোনকে শাখা সিঁদুর নোয়া পড়তে দিচ্ছ না? কেন দিলাম না শুনতে চাও? তাহলে শোনো। আচ্ছা, ওই মৌচাক থেকে মধু গেলে নিলে সেই চাকে আর থাকে কি? কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। ঠিক তেমনি মেয়ের একবার শাঁকা নোয়া শাড়ি সিঁদুর পরে বধূ হয়ে গেলে কোনো উত্তাপই থাকে না কোনো সাহিত্যিকের। কি বললে? লেখক হিসেবে ভাস্করের তুলনা ছিল না, তাই সঙ্গীতার সঙ্গে তার বিয়ে দিয়ে আমি আমার পাবলিশিং বিজনেসের বাঁধা লেখক করে রাখতে চেয়েছিলাম। আর বিয়ের আগে আমি সঙ্গীতাকে শিখিয়ে দিয়েছিলাম, তুই যেন কোনোদিন শাখা নোয়া শাড়ি সিঁদুর পরে ভাস্করের বউ হবি না। তুই তুই শুধু ভাস্করের জীবনে মৌ হয়ে থাকবি, মৌ। ছি 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 ছি! তুমি নিজের আখের গোছাতে গিয়ে দিদিমণির জীবনটা নষ্ট করে দিয়েছো। ভালো করনি দাদা বাবু, কাজটা তুমি ভালো করনি। বারান্দা! পৃথিবীতে কোনো দাদা নিজের সুখের জন্য মায়ের পেটের বোনের এত বড় সর্বনাশ করতে পারে এ আমার জানা ছিল না। সত্যি যদি তুমি তা করে থাকো তাহলে আমি বলবো তুমি দিদিমণির নিজের দাদা নও। কি বললি? তোমার মতো দাদাকে দেখে পৃথিবীর সব বোনেরা আতঙ্কে চমকে উঠবে। পৃথিবীর কোনো বোন দাদাকে দাদা বলে বিশ্বাস করবে না। ওই ভাইয়ের কপালে ফোঁটা না দিয়ে জমের কপালে ফোঁটা দিয়ে বলবে, জমের কপালে দিলাম ফোঁটা। আর তোমার মতো দাদার কপালে মারলাম ঝাঁটা, মারলাম ঝাঁটা, মারলাম ঝাঁটা। এই হারামজাদা চাকরটাকে আমি গলা টিপে মেরে দেবো। না হলে এখন যেমন আমার প্রত্যেকটা কাজে বাধা দিচ্ছে, ভবিষ্যতেও আরো বাধা দেবে। শালা শয়তান! শালা সঙ্গীতাকে ওর স্বামীর কাছে পাঠিয়ে দিতে চায়। সুমিতকে আমি আমার মতো করে তৈরি করেছি ঠিকই, কিন্তু নিশীথকে আমার বিরুদ্ধে ভয়ঙ্কর ভাবে লেলিয়ে দিতে চায়। পারবে না, পারবে না। এই অজিত মুখার্জির একটা বোনের চালে ওই শয়তানের আমি কিস্তি মাত করে দেব। তারপর যেমন মেয়ে মাকড়সা একটু একটু করে জাল বুনে ছেলে মাকড়সাদের আটকে রাখে, আমিও সঙ্গীতাকে লেলিয়ে দিয়ে ওই বাজার থেকে একে একে অশ্লীল সাহিত্যের লেখকদের ধরে আনবো আমার এই মুখার্জি ম্যানশনে। তারা একটার পর একটা অশ্লীল সাহিত্য লিখবে, আর আমি তাদের সেই যৌবন সর্বস্ব লেখা দিয়ে উপন্যাস ছাপাবো, ম্যাগাজিন ছাপাবো, নানান পত্র পত্রিকায় ছাপা হবে। বিজ্ঞান স্বাস্থ্য ভূগোলের নাম দিয়ে সেক্সুয়াল স্টোরি। বিদেশ থেকে আরো উন্নত ধরনের মেশিন নিয়ে আসবো, ছাপার কাজ চলবে একসঙ্গে একাধিক প্রেসে। মনে পড়েছে বেশ কিছুদিন আগে আমি ডাম্পিকে বলেছিলাম ওই ভাস্করের হাতটা কেটে আনতে। ডাম্পি দেন বলেন সাহেব। হাতটা কই? হাতটা ও লেখক বাবুর হাতটা এখন কাটা হয়নি। কেন কাটা হয়নি? লেখক বাবু লিখছিলেন বলে তাই। না, ভাস্কর লিখবে না, ও ভিক্ষে করবে। বাবু তার বলি রাজার পাশে ভিক্ষা করিয়েছিলেন, লেকিন সেই ভিক্ষার দক্ষিণে দেবার সময় বলি রাজার কি অবস্থা হয়েছিল সে কথাটা একবার খেয়াল করেছিলেন? কি অবস্থা হয়েছিল বলিরাজের? ভিখারি বামন অবতার বলি রাজার কাঁধে পা দিয়ে টিপে একদম পাতালে পড়বে। কি এত সাহস তোর? কেন তুই আমার হুকুম পালন করিসনি? এ ড্যাম্পি ডেন আর কোনোদিন আপনার হুকুম পালন করবে না সাহেব। কি বললি? আমি কি ভুল শুনলাম? হ্যাঁ সাহেব, আপনি ঠিক শুনেছেন। ঠিক শুনেছি মানে? আজ আমি আপনার নকরি ছড়িয়ে দিলাম।
সঠিক লাথি। আপনি যদি আমাকে আরো আগে মারতেন সাহেব, তাহলে আমার বহুত বহুত উপকার হতো। আমি আমি তোকে গুলি করে মারবো রে শয়তান। আমি भी পারে আপনাকে গুলি করতে সাহেব, আমি भी পারে আপনার জাহান নামের জিন্দগিটা খতম করিয়ে দিতে। আপনি শয়তান বলে, নিমু খারাম বলে আমি আপনার সাথে নিমু খারামি করবে না সাহেব, কারণ ইতনা রোজ আমি আপনার নিমু খাইছি। তো চাম্পি, তাই এই বিমান বলটা স্বপন বাবুর হাতে তুলে দিয়ে রিক্সা চালাবার কাম করতে চললাম। বাবুজি, আজ से বাবুজি আপনার উপরওয়ালা, और আমি सिर्फ रिक्शा वाला। रिक्शा चाहिए बाबू, रिक्शा चाहिए। চাম্পি যে কাজ করতো তুমি সে কাজ করতে পারবে? পারবো। মানুষ খুন করতে পারবে? পারবো। আচ্ছা ধরো কোনো এক সুন্দরী বউকে আমি ভালোবাসি, অথচ বউটা আমায় ধরা দিতে চাচ্ছে না, তুমি সেই বউটাকে আমার বশ করে দিতে পারবে তো? ও শিওর, কারণ আমি শিক্ষিত চাকর, ওসব কাজ আমার কাছে জল ভাত। একটা হাত কেটে দিতে পারবে? হাত? ও শিওর, কারণ আমার জীবনে এখন অনেক রাত। वाह 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 वाह, हाथी का दांत आदमी का बात। যাও তুমি পাশের ঘরে যাও, ঠিক সময় তোমার সঙ্গে আমার হবে মোলাকাত। আমার একটা কথা শুনুন স্যার, হ্যাঁ বলো। আমি কোনো কাজ করতে ভয় পাবো না, আপনি যা বলবেন, কারণ শিক্ষা আমার মনে করেছে বজ্রাঘাত। আমার শিক্ষার উপর, সত্যের উপর অনগ্রহণ করবো শুধু আমি আঘাত। আঘাত। সাগর, সাগর রায়, প্রশান্ত মহাসাগরে ঢেউ থাকে না, তোমাকে আজ থেকে আটলান্টিক মহাসাগর হতে হবে। একেবারে তোমাকে অন্য পথে চলতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। বলেন তো আজ থেকে আমি হয়ে যাবো এই আটলান্টিক মহাসাগরে বারগুন্ডার টাঙ্গেল। সঙ্গীতা তোমার সঙ্গে বাড়ি গিয়ে মদ খায়নি? না স্যার, কাল গেছে তার ভালোবাসার রবিবার। ক্যাবারে দেখিনি? ক্যাবারে? না স্যার, হঠাৎ তার অরুচি হয়েছে সব ব্যাপারে। তুমি কি শুনেছো সঙ্গীতা নাকি কাল কেঁদেছে? হ্যাঁ, মনে হচ্ছে কাল থেকে তার জীবন বিনা আগে সুর বেঁধেছে। নো নেভার। আগের সুর তাকে বাঁধতে দেওয়া হবে না, বাঁধতে দেওয়া হবে না তাকে আগের সুরের সরগম। তুমি আমার সামনে তাকে জোর করে মদ খাবে। খাবে না স্যার, খাবে না। শুনেছি পার্কে কাল সঙ্গীতা নামে এক মহিলার সঙ্গে দেখা হয়েছিল। তাতে কি হয়েছে? মেয়েলির জীবনে মৌতাতে মৌতাতে মিলে গেছে। সঙ্গীতা আজ আমার সঙ্গে একটি কথা বলেনি। বলাবে, জোর করে কথা বলাবে, কারণ ভাস্করের সঙ্গে ডিভোর্স শুট করে আমি তোমার সঙ্গে সঙ্গীতার বিয়ে দেব। তাহলে এক কাজ করুন মিস্টার প্রকাশক, ওই সাগর বাবুর সঙ্গে সঙ্গীতার বিয়ে দেবার আগে তুমি একটা বিয়ে করে ফেলো। আরে সে তো করবোই রে জানোয়ার, আমি আর একটা বিয়ে না করলে। তাহলে কান্নার চাকরি ছল করে ছোট বাবু তোমার ঘরের পাশের ঘরে একটা মেয়েকে আটকে রেখেছিল কেন? বেশ করেছে, আটকে রেখেছে। সেটা আমাদের সাহিত্যিক আধুনিক প্রয়োজনে। বি কেয়ারফুল সাগর রায়, তোমার অনেক অপরাধ আমরা সহ্য করেছি, কিন্তু আর নয়। সে কি, আমি যে আপনার দিদি নতুন হবু বর। একটি চড় মেরে তোমার মুখটা ভেঙে দেবো জানোয়ার। আজ ভাইফোঁটার দিন, নারী জীবনের শ্রেষ্ঠ দিন। আজকে আমি আমার 3 ভাইয়ের কপালে ভাইফোঁটা দেব। আজকের এই পবিত্র দিনে তুমি এই জানোয়ারটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও দাদা। না হলে কি করবি? অনেক দিন আগে ওই যেমন ভাস্কর দাকে তুমি জুতো মেরেছিলে, আজ আমিও তেমনি ওই সাগর রায়কে গলা ধাক্কা দিয়ে বাইরে বার করে দেব। পারবে না, পারবে না মিসদা, পারবে না। কেন দানব সম্রাট মহিষাসুরের পাশে দাঁড়িয়ে আছে দানব সেনাপতি রক্তাসুর। রক্তাসুর নয় রে জানোয়ার, রক্তাসুর নয়। নেপোলিয়ন বোনাপার্টের পাপের সঙ্গী তুই হলি বিশ্বাসঘাতক ব্রুটাস। সঙ্গীতাকে এই মার না। দাও। না এই, না, জানোয়ারটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দে। একদম
ঋষি ছেড়ে দাও, পরান দাও। আজ মুখার্জি ম্যানশনে ভাইফোঁটা উৎসবের কি ঘনঘটা। ওরে ঋষি, তুই দূর থেকে নিয়ে যা তোর দিদির হাতের চুয়া চন্দনের বদলে বিলেতি মদের ফোঁটা। ধর্মে মহান হবে, ধর্মে মহান হবে, নবদিন মুনি উদিবে আবার পুরাতনে পুরাবে। বলো 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 সবে, শত বিনা বিনুরবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, শ্রেষ্ঠ আসন লাভে, শ্রেষ্ঠ আসন লাভে। বড় বৌদি কাল আমার ভাই ফোঁটা দেবে, সেই আনন্দে আমি সারা রাত ঘুমাতে পারিনি। বৌদি হয়তো এখনই এসে বলবে। অমর, এই নাও আসন পেতে দিলাম, এই আসনে চুপটি করে বসো। হ্যাঁ, জুতো খুলতে হবে তো, বসো। হ্যাঁ, পাশে রাখো জুতোটা। বস বস। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। নাও নাও, হয়েছে। এবার এই খাবারের থালাটা তুমি অমরের সামনে বসিয়ে দাও। দিন মা, নাও অমর, খেয়ে নাও। ওরে বাবা, ভাই ফোঁটায় এত মিষ্টি, লুচি আবার মিষ্টি। হয়েছে হয়েছে, এবার খেতে শুরু করো। মাছি বসবে যে। মা, আপনার ছেলেকে বলুন তো ভাইফোঁটার জন্য যে জামা প্যান্টের ছিটটা অমরের জন্য আনতে বলেছিলাম, আপনার ছেলে যেন অমরকে জামা প্যান্টের ছিটটা দিয়ে দেয়। জামা প্যান্ট মা, আমি আমি আনতে ভুলে গেছি। অমর, আমি আজ তোকে বিকালেই এনে দেব। কি হলো আপনি কথায় কথায় বলেন আপনার ছেলের ভুল হয় না? ভুল হলো তো? মা গো, মায়ের কাছে ছেলের যেমন কখনো ভুল ধরা পড়ে না, তখন দেখবে কোনো ভুলই তার মায়ের কাছে ধরা পড়ে। মা, এ কথা তুমি এখন বুঝতে পারবে না মা, যখন তুমি ছেলের মা হবে তখন তুমি বুঝতে পারবে। মা, মা, কি সব তুমি উল্টো পাল্টে কথা বলছো মা? মা বলবে না কেন দাদা? মায়ের মনে কি কম দুঃখ? মা তো প্রায় সবাইকেই বলে। কি বলে? মায়ের বয়সী সব মেয়েরাই নাতি নাতনি ঠাকুরমা হয়েছে, শুধু শুধু আমি এখনো নাতি নাতনির মুখ দেখতে পেলাম না। মা, আমি তোমার কথাটা বলে দিয়ে ভালো করিনি। মা, আমি একটু কাজে যাচ্ছি। হ্যাঁ, তোর তো সব সময় কাজ, বৌমারও কাজের শেষ নেই। তুই লেখা নিয়ে ব্যস্ত থাকিস, বৌমার সংসার নিয়ে ব্যস্ত থাকে। মা, কিন্তু এই বয়সে আমি কি করি বলতো? একটা নাতি কিংবা নাতনি থাকলে তাদের নিয়ে নয় আমি সময়টা কাটিয়ে দিতে পারতাম। সঙ্গীতা, মাকে তুমি সান্ত্বনা দাও। আমি কি সান্ত্বনা দেব? কি বিপদ বলো দেখি? তা তুমি সান্ত্বনা দেবে না তো কি আমি? এ মা, ওই নাতি নাতনির কথা ভাবছো তো? তাহলে ওই রমন ডাক্তার কি বলে গেছে
তুমি তোমার বৌমার কাছ থেকে জেনে নিও, আমি লিখতে যাচ্ছি। বৌমা, রহমান ডাক্তার কি বলে গেছে তোমার বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারে? মা, রহমান ডাক্তার বলেছে। কি হলো? কথাটা তুমি শুরু করে শেষ করলে না যে? রহমান ডাক্তার কি বলে গেছে? বলি বাচ্চা হবে না হবে না? মা, হবে মা, হবে। বলি কবে হবে? আমি মরে গেলে মা, মা আপনি ভীষণ রেগে গেছেন মা, ভীষণ রেগে গেছেন। রাগের আর দোষ কি বলো বাচ্চা? বাচ্চা কাচ্চা কত নয় বাদ দিলাম, তুমি 3 ভাইয়ের একটা বোন, আজকেই ভাতৃদ্বিতীয়ার দিন। তুই ভাতৃদ্বিতীয় দিনে তারা 3 ভাইয়ের একটা ভাইও ফোঁটা নিতে এলো না? মা, আর তুমিই বা কেমন মেয়ে? আজকের এই ভাতৃদ্বিতীয়ার দিনে তোমার কি ভাইদের কথা একবারও মনে পড়ে না? একবারও না? মা পড়ে মা, পড়ে। দিন রাত সেই ছোট্ট ভাইটার মুখটা আমার মনে পড়ে। সেই ভাইটাকে স্কুলে দিতে গিয়েই তো আমি আমার জীবনের সর্বস্ব হারালাম। দিনে দুপুরে একদল দুর্বৃত্ত আমাকে জোর করে টেনে নিয়ে গেল এক বড় বাড়িতে। সেখানে তারা একের পর এক আমাকে ধর্ষণ করলো। তারপর তারা গাড়িতে নিয়ে আমাকে বিক্রি করে দিল গণিকালয়ের এক মাসির কাছে। এই হতভাগিনী গঙ্গা একই বছরে তার ভাই হারালো, সংসার হারালো, হারালো তার প্রথম জীবনের ভালোবাসা, ভালোবাসা। তাই তো প্রত্যেক বছর আমার ভাইয়ের মুখটা মনে করে আমি যেমন কপটে ফোঁটা দিতে দিতে বলি, আজও তেমনি আমার ভাইয়ের উদ্দেশ্যে জোয়া চন্দন নিয়ে আমি কপটে ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই, নাই বা পেলাম পান্না চুনি, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছু নাই। নিশীথ, তুই আমার হাত থেকে ভাই ফোঁটা নিলি ভাই? দিলি বলেই তো আমি পেলাম রে দিদি। তাহলে দাঁড়া রে ভাই, দাঁড়া। হয়তো চিরজীবনের জন্য নয়, তবু কিছুক্ষণের জন্য আমি যে কি পেলাম তাই এবারে সবাইকে ডেকে ডেকে দেখায়। আমার মা, আপনি দেখে যান, আমার ভাই এসেছে, আমার হাত থেকে ভাই ফোঁটা নিয়েছে। বাহ 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 বাহ! আজকের এই আনন্দের দিনে 2 ভাই বোনকে একসঙ্গে দেখে যে আমার কি আনন্দ হচ্ছে সে কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রণাম করো আমার শাশুড়ি মা। দিদি, উনি যখন তোর মা তখন আমারও মা। কি হলো বাবা, তুমি অমন করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? আপনার মধ্যে যেই আমি আমার মাকে খুঁজে পেয়েছি। নিশীথ, তুই বিশ্বাস কর দিদি, আমার আমার মা ঠিক এমনি কপালে সিঁদুর পড়তো, পার্বণে পড়তো লাল গরদের শাড়ি। আমি মাকে যতই দেখতাম আমার যেন আশা মিটত না রে দিদি। বৌমা, তোমরা তো একই মায়ের পেটে ভাই বোন, কিন্তু তোমার ভাই কেন বলো তুই বিশ্বাস কর দিদি। আসল ব্যাপারটা তুমি এখনো বুঝতে পারলে না মা? আমি তো আগেই বলেছি, সঙ্গীত আমার শ্বশুর বাড়ির সকলে একটু আদ্রু পাগল। সঙ্গীত এখানে সে সুস্থ হলে কি হবে, ওর ভাই এখনো সুস্থ হয়নি। ঠিক বলেছিস, ঠিক বলেছিস ভাস্কর, ঠিক বলেছিস। ওরা সুস্থ হলে 3 ভাইয়ের কি একটা ভাইয়ের কথা, বোনের কথা মনে পড়ে না? বৌমা, তুমি তোমার ভাইকে নিয়ে ভিতরে এসো, আমি ততক্ষণ জল খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা মা। জামাই বাবু, আপনি ঠিক টাইমে এসেছিলেন, না তো আমি বিপদে পড়ে যাচ্ছিলাম। কিন্তু কিন্তু এই জলজন্ত মিথ্যাটাকে কতদিন আর এইভাবে ম্যানেজ করা যাবে ভাই? হয়তো সারা জীবন। কারণ আমার দিদিকে আপনার কাছে আনতে পাঠাবে না আমার দাদা।
নিশ্চয়ই আপনি জানেন না জামাইবাবু, আপনি জানেন না, কালকে কালকে আমার দাদা আমার দিদিকে মদ খাইয়েছে। আমার দিদি মদের বদলে আঙুল চুবিয়ে আমাকে ভাই ফোটার বদলে আমাকে মদের ফোঁটা দিয়েছে। কেন তুমি সেসব কথা আমার সামনে বলছো? যে আমার জীবন থেকে হারিয়ে গেছে, কেন তুমি তাকে নতুন করে কুড়িয়ে আনতে চাইছো? যাও যাও, ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, বিশ্রাম করো। আমি না হয় বিশ্রাম করবো জামাই বাবু, কিন্তু আপনি যে কতদিন মানসিক বিশ্রাম থেকে বঞ্চিত আপনি সেটা জানেন কি? সেটা 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 কি হলো সঙ্গীতা, তোমার মুখে কথা নেই কেন? তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? এখনো তুমি বুঝি তোমার বউকে ভুলতে পারোনি? ভুলে গেছি, একদম ভুলে গেছি। তার কোনো স্মৃতি আজ আমার মনের মধ্যে নেই। তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ, সত্যি বলছি। বিশ্বাস না হয় এই তোমায় ছুঁয়ে বলছি। ভালোবাসার প্রথম ছোঁয়া। না 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 না, এটা সত্যি নয়, এটা সত্যি নয়। আমি তোমায় ভুল করে ছুঁয়ে ফেলেছি। তুমি আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ভাইফোঁটা শুভ রাত একটু একটু করে শেষ হয়ে গেছে। রাত নেমেছে, পৃথিবীর বুকে খাটের উপর শুয়ে আছে যন্ত্রণা কাতর একটা মানুষ। আমি ওকে জাগাবো না, ও ঘুমাক। আমি ওর ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে এইখানে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নিই। সমস্ত রাত চাঁদের আলোয় জানালা দিয়ে দেখা যাচ্ছে পোয়াতি ডাব গাছটা অনেকগুলি সন্তান বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। একটা রাত চোরা পাখি ডাকতে 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 উড়ে গেল, কিন্তু ঘুম আসছে না কেন? একটা প্রচন্ড উত্তাপ যেন আমাকে। না না, আমি তো ইচ্ছা করে ওকে ছুঁইনি, আমি ভুল করে ওকে ছুঁয়ে ফেলেছি, ভুল করে ছুঁয়ে ফেলেছি। যা কোনোদিন হয় না তা আজ হচ্ছে কেন? কেন শরীরের শিরায় শিরায় একটা আগুনের স্রোত বয়ে যাচ্ছে? বইবে না কেন? আমি তো একটা মেয়ে, কতদিন পরে শরীরে লেগেছে পুরুষের ছোঁয়া। আমি যে এখন কি করি, আমি যে কি করি? এই যে শুনছো, তুমি কি ঘুমিয়ে গেছো? কি হচ্ছে কি? ঘুমিয়ে পড়ো। দূরে একটা বাঁশি বাজছে, তুমি শুনতে পাচ্ছ? ওটা বাঁশি নয়, ওটা একটা চরিত্রের ফাঁসি। আচ্ছা, আমি এত ঘামছি কেন বলো তো? খুব বেশি ঘাম হলে ফ্যানটা একটু বাড়িয়ে দাও। আমার হাতটা ধরে দেখো, কেমন কেমন তির করে কাঁপছে। চাঁদের আলো এগিয়ে বসো, তখন আর কাঁপবে না। বলছিলাম কি ভেবেছো বলো তো তুমি? সেই তখন থেকে একটার পর একটা জানো, পাশের বাড়ির টালি চালে একটা লাউ ধরেছে। তা আমি কি করব? লাউ গাছের গোড়াটা কেটে দেব? তুমি নিষ্ঠুর! তাই খাঁচার পাখিটা ছটফট ছটফট করছে। তুমি দেখতে পাচ্ছ না ঘরে ঢুকে একটা জোনাক পোকা কি সুন্দর আলো দিচ্ছে, তাও তুমি দেখতে পাচ্ছ না। আর পারা যায় না। আচ্ছা শোনো, আজ সকালবেলা মা যে কথাগুলো জিজ্ঞাসা করছিল সেই কথাগুলো তোমার মনে আছে? এরপর যদি মা আমাকে জিজ্ঞাসা করে, বৌমা রহমান ডাক্তার তোমার বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারে কি বলেছে, তখন আমি কি উত্তর দেব বলো তো? উত্তর দেবে না, কিংবা এই নিয়ে মিথ্যা কথা বলবে, নথবা বলবে রহমান ডাক্তার বলে গেছে তুমি বন্ধা। তোরা আবার দুই মানুষে কি ঝগড়াঝাটি করছিস? ডাক্তার কাকে বন্ধা বলে গেছে? ইনিয়ে বিনিয়ে মাকে আর কত মিথ্যে কথা বলবি? মা, তুমি যা শুনেছ সবটাই ওর আমার কথা নয়, সবটাই আমার উপন্যাসের লেখা গল্প। তাহলে শোন ভাস্কর, যে উপন্যাসের গল্পে
লাউ গাছের গোড়া কাটার কথা লেখা থাকে, ঘরে ঢোকা জোনাক পোকার আলো চোখে পড়ে না, সেই উপন্যাস তোর শ্রেষ্ঠ পুরস্কার পাবে পাবে পাবে। বর মেয়েদের জীবনে একটা স্বর্গীয় শব্দ, কিন্তু দাদা দাদা আমার কাছে এই বর শব্দটাকে বর্বর বানিয়ে দিয়েছে। না 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 না, আমি আর দাদার কোনো কথাই শুনবো না। ওই সঙ্গীতা আমার জীবনের সমস্ত ভুল ভেঙে দিয়েছে। আমি খুব তাড়াতাড়ি আমার একাডেমি পুরস্কার প্রাপ্ত স্বামীর কাছেই ফিরে যাব। পালিয়ে যাও দিদি ভাই, পালিয়ে যাও। জামাইবাবু পুরস্কার পেয়েছে এ খবর পেয়ে তোমার দাদা পাগলের মতো এদিকেই ছুটে আসছে। আসুক ছুটে, আমি ওই অমানুষ দাদার মুখোমুখি দাঁড়াবো। তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো দিদি ভাই, তাহলে কেন তুমি কি ঝড়ের সামনে দাঁড়াতে পারবে? পরান্দা পরান্দা, ঝড়ের সামনে কি পাহাড় দাঁড়াতে পারে না? দিদি ভাই, ঝড়ের কালো মেঘ কি নীল আকাশের কোনো ক্ষতি করতে পারে? দিদি ভাই, হ্যাঁ, আমি ওই নিষ্ঠুর দাদাকে জিজ্ঞেস করব, কেন কেন তুমি আমার শরীরের দর্পণে ফেলতে চেয়েছিলে ওই সাগর রায়ের ছায়া? আমি একাডেমি পুরস্কার প্রাপ্ত স্বামীর কাছেই ফিরে যাব। তার আগে সেই রাস্কেল ভাস্কর ব্যানার্জিকে আমি গুলি করে মারবো। কেন কেন তাকে মারবে? আজ তুমি তার কাছে হেরে গেছো বলে? কি বললি? এই কথাটা শুধু দিদি ভাই বলেনি দাদা বাবু, সারা পশ্চিমবঙ্গের লোক খবরের কাগজ পড়ে এক কথায় জামাইবাবুর নামে ধর্ণি ধর্ণি করছে, আর এক বাক্যে বলছে তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। আমি হারিনি। এই অজিত মুখার্জি হারবার জন্য জন্মায়নি। আমার এক বেঈমান প্রকাশক বন্ধু লুকিয়ে সেই রাস্কেলের বইটা ছেপে তাকে পুরস্কার পাইয়ে দিয়েছে। আমিও সাগর রায়ের তিন কানা উপন্যাস পরপর ছেপে তাকে আমি জ্ঞানপীঠ পুরস্কার পাইয়ে দেবো। জ্ঞানপীঠ? হ্যাঁ, জ্ঞানপীঠ। যে পুরস্কার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন, যে পুরস্কার আশাপূর্ণা দেবী পেয়েছিলেন, সেই পুরস্কার আমি সাগর রায়কে পাইয়ে দিয়ে তাকে আমি এ যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক বলে প্রমাণ করে দেব। জ্ঞানপীঠ পুরস্কার নয় দিদি, জ্ঞানপীঠ পুরস্কার নয়। আমার ওই টাকার কুমি দাদা না, টাকার জোরে ওই সাগর রায়কে পাইয়ে দেবে অজ্ঞানপীঠ পুরস্কার। চুপ কর চরিত্রহীন। একথা তোর মতো চরিত্রহীনের মতো মুখেই শোভা পায়। চরিত্রহীন আমি নয় দাদা, চরিত্রহীন আমি নয়, চরিত্রহীন তুমি তুমি তুমি। তাই একটা সুন্দরী যুবতীকে চাকরি দিয়ে তুমি তোমার অফিস করে আটকিয়ে রেখেছো। নিশীথ, শিক্ষিত বেকার যুবককে ওই ডাম্পিডেনের পোস্টে নিয়োগ করে তুমি তার হাতে তুলে দিয়েছো আগ্নেয় অস্ত্র। শেষ করেছিলে জানোয়ার। কি আর বল মিস্টার সাগর মুখার্জি, আবার আমাকে বাজে কথা বললে আমি কিন্তু আপনাকে সহজে ছেড়ে দেব না। কি করবে? কি করবে নিশীথ? পুলিশকে খবর দেবে? পুলিশ মিস্টার মুখার্জির কেনা। রাজ্যের বড় বড় আমলারা মিস্টার মুখার্জি চেনা। ও শিওর, আমি প্রত্যেক মাসে তাদের মাসোয়ারা দেই, আর সেই শস্যেই আমি দিনকে করব রাত। ভাস্কর যে পুরস্কার পেয়েছে তার যে শ্রেষ্ঠ পুরস্কার আমি এই সাগর রায়ের হাতেই তুলে দেব। ওই মুখার্জি বাবুর হাতে আপনার পাণ্ডুলিপি তুলে দেন। বাবু একবার ভালো করে পড়ে দেখুন। ও শিওর, পড়বিনি তো? আমার 3টি পাণ্ডুলিপি ছন্দ লেখা পড়ে পড়ে উনি মনে অনুদ্বন্দ্বই করতে পারবে না, অনুভব করে উঠতে পারবেন না কোন লেখাটা আগে ছাপাবো। হ্যাঁ, আর বই বিক্রির টাকা আপনি কোন দাঁড়িপাল্লায় মাপবেন তখন তো আপনি সেটা ভাবতেই পারবেন না। তুমি আমাকে আপনি বলছো কেন সঙ্গীতা? ভীষণ অন্যায় করেছিস দিদি, কারণ কিছুদিনের মধ্যে তোর ওই সাগর রায়ের সাথে সেকেন্ড ম্যারেজ হবে। হ্যাঁ, হবে হবে হবে। হ্যাঁ, সে তো হবেই, তবে ম্যারেজ নয়, গ্যারেজ। হানিমুন করতে যাবি রে দিদি? কেন রে, দুর্গাপুর ব্যারেজ? মিস্টার মুখার্জি, আপনার সামনে আমাকে এইভাবে অপমান সহ্য করতে হবে? ওরা আমাকে চেনে না সাগর রায়,
ওরা দেখেনি আমার আসল রূপ। তবু আমি কেন চুপ করে আছি জানো? তোমার লেখা তিনখানা উপন্যাস আজ প্রেসে পাঠাবো বলে। দাও তোমার 1 নম্বর উপন্যাসটা আমার হাতে দাও। এই নিন স্যার, এটার নাম হচ্ছে নারী দেহ। বাহ, অদ্ভুত নাম। হ্যাঁ, তাই নারী দেহ পুরস্কারের পর আর কি লিখেছো? এই নিন, এটার নাম হচ্ছে গোপন মিলন। বাহ, ইউনিক ইউনিক। এর পরেরটা কি লিখেছো? এটার নাম হচ্ছে অফুরন্ত যৌবন। জবাব নেই সাগর রায়, জবাব নেই। জবাব তো নেই মিস্টার মুখার্জি, আগে ভালো করে খাতাগুলো পড়ে দেখুন। ও প্রেসের অফিসে গিয়েই পড়ে নেব। না স্যার, আপনি একবার পাতাগুলো উল্টে পাল্টে দেখে নিন। তোমার এই অশ্লীল লেখা মেয়েদের সামনে পড়তেই হবে, তাই না জানোয়ার? দেখি তোমার 3টে খাতায় তো শুধু সাদা পাতা, এতে একটা অক্ষরও লেখা নেই। হয়তো দেখতে পাচ্ছেন না, আমি চশমা এনে দেবো, চশমা। সাগর রায়! শোনো মিস্টার মুখার্জি, এই সাগর রায় হলো আমার বন্ধুর দাদা। কি বললি? নিষেধ ঠিকই কথা বলেছে। পাছে আপনার পর অন্য লেখকের সঙ্গে মিশে কোনো বিপদগামী না হয়, আপনি যাতে অশ্লীল লেখা ছাপাতে না পারেন, নিষেধ সেই কথা ভেবে অন্য লেখক সাজে আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। সাগরদা, আমি না জেনে শুনে আপনাকে অনেক কটু কথা বলেছি। দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন সাগরদা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমিও তো আপনার সাথে অনেক অভিনয় করেছি, তাই আপনিও আমাকে ক্ষমা করে দিন। আমি কিন্তু তোমাদের কাউকে ক্ষমা করব না, শয়তানের দল। আমি তোমাদের এই শয়তানের উপযুক্ত বদলা নেব। আমি আজই প্রমাণ করে দেব যে আমি আমি একা নই, আমি অসহায় নই। আমার অসংখ্য কর্মচারী আছে, বড় বড় ব্যবসায়ী বন্ধু আছে, আর আছে আমার ছোট ভাই, যাকে আমি খেলার পুতুল করে তৈরি করেছি। এই কে আছে? মদ দিয়ে আয়, মদ। তোমার হাতের খেলার পুতুল আমি ছাড়া আপাতত আর কেউ নেই দাদা, তাই মদের বোতলটা আমি নিজে হাতেই তোমার জন্য নিয়ে এলাম। সুমি, এই শোন শোন, আমি নাই, আমার সম্পত্তির অর্ধেক আমি তোর নামে লিখে দেব। তাই নাকি? তাহলে বলো এখন আমাকে কি করতে হবে? তুই শুধু সাগর সঙ্গীতার পড়ানোর প্রতি নজর রাখবি। আমি পারবো না। কি এত সাহস তোর? হবেই তো দাদা, সাহস হবেই তো। কেন তোমার হাতের খেলার পুতুলটা যে আজ মানুষ হয়ে গেল। কি বলতে চাস তুই? এখনো সময় আছে দাদা, এখনো সময় আছে। তুমি তোমার পাপের পথ থেকে ফেরো, দিদিকে শ্বশুর বাড়ির জামাই বাবুর কাছে পাঠিয়ে দাও। মেজদাকে ফিরিয়ে নিয়ে এসে তুমি তোমার ভুল স্বীকার করো। না না না, আমি বিজনেস ম্যাগনেট, আমার জীবনে কোনো ভুল নেই। কিন্তু পায়ের তলায় যে তোমার মাটি নেই দাদা। সোনা আছে, টাকা আছে, কিন্তু জীবনটা যে তোমার ফাঁকা হয়ে গেল। আমি তোকে লাথি মারবো রে জানোয়ার। তুমি যদি আমার দাদা না হতে না, এই লাথিটা আমি অনেকদিন আগেই তোমাকে মারতাম। জানোয়ার আমি নই, জানোয়ার আমি নই দাদা, জানোয়ার আমি নই। জানোয়ার তুমি, তুমি একটা বাস্তব ঘুঘু। তাই তোমার সর্বাঙ্গে ছিটিয়ে দিয়ে যাই আমার সারা জীবনে ঘৃণার থুতু। থু 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 থু। তুতু করে ডাকলে তোর মতো অনেক কুকুর আমার পায়ের তলায় এসে লুটিয়ে পড়ে। মিস্টার সাগর স্বপন রায়। ইয়েস বস। যে মেয়েটাকে টাকার টনিক খাইয়ে আমি রক্ষিতা বানিয়েছি, তাকে তুমি আমার বাগান বাড়িতে পৌঁছে দিতে পারবে? টাকা ছাড়লে আমি সব পারবো বস। আমার বাগানের ঘরে খসখসে পর্দা টাঙিয়ে দেবে, যাতে আপনাকে আর আপনার রক্ষিতাকে মশাই না খায়। তার জন্য অডমক্স কিনতে হবে তো স্যার। অফকোর্স। আরেকটা কথা বলুন স্যার। বউটা মনে হয় পুরোপুরি বেশ্যা হয়ে গেছে। এবার চাঁদ উঠবে অমাবস্যার শেষে, তাকে একটু চোখে চোখে রাখবে, দেখবে সে কেমন নাচতে পারে, গাইতে পারে। पर्दे में रहने दो, पर्दा ना उठाओ,
पर्दे में रहने दो, पर्दा ना उठाओ, पर्दा जो उठ गया तो फिर खुल जाएगा। अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा। पर्दे में रहने दो, पर्दा ना उठाओ, पर्दे में रहने दो, पर्दा ना उठाओ, पर्दा जो उठ गया तो फिर खुल जाएगा। अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा। ঘোমটায় মুখটা ঢেকে আছো কেন সুন্দরী? ঘোমটাটা একটু খোলো। কি আশা, আশা তুমি শেষ পর্যন্ত তুমি ব্যস্ত হয়ে গেছো। না না, এই দৃশ্য দেখার আগে আমি নিজেকে নিজে এবার আমাকে যেতে হবে সেই ভাস্কর ব্যানার্জির বাড়ি। ভাস্কর, ভাস্কর, না ছেলেটা যে কোথায় যায় কে জানে। নিমন্ত্রিত অতিথিরা যারা এসেছিল তারা সবাই খেয়ে দিয়ে চলে গেছে, কিন্তু ভাস্কর যে এখন কোথায় গেল কে জানে। ভাস্কর, ভাস্কর আপনার ছেলে তো বাড়িতে নেই মা। কোথায় গেছে ভাস্কর? একাডেমি পুরস্কার প্রাপ্ত যে বইটা প্রকাশক চেপেছেন সেই প্রকাশককে সঙ্গে করে বাড়িতে দিয়ে আসতে গেছেন। দেখেছো তো মা, আমার ছেলের কর্তব্যের কোনো ত্রুটি নেই। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব একাই করতে ও সবই বুঝি আপনার ছেলে করে, আমি বুঝি কিছু করি না মা। তুই যে আমার লক্ষ্মী মা। মা ভাস্করের কি সাধ্য ছিল তুই যদি তাকে পাশে থেকে না সাহায্য করতি? সে শুধু বাইরে বাইরে ছুটে বেরিয়েছে, আর তুই যে আমার ঘর সংসার সব সামলেছিস মা। মা তাই তো সকলের আড়ালে ভগবানকে লুকিয়ে লুকিয়ে কি বলি জানি? কি মা? বলি আমি সঙ্গীতার মতো যেন জন্ম জন্মান্তর ধরে পুত্রবধূ পাই। মা তুমি শুধু পুত্রবধূকে চাও, ছেলেকে চাও না? আমার আজ আমার জন্মদিন, আজকের দিনে ভিআইপি আমি তোমার কোলের ছেলে। আজ থেকে আমি থাকতে ওই বৌদি তোমার কাছে এত বেশি আপন হয়ে গেল। সবই কপাল ঠাকুরপো, সবই কপাল। বৌদি ওরে বোকা ছেলে, ছেলের বউকে সব সময় আপন করে কাছে টেনে নিতে হয়, তাতে পরের মেয়ে না ভেবে সবসময় ভাবতে হয় নিজের মেয়ে। এখানে যত শাশুড়িরা আছেন, যত বৌমায়েরা আছেন, সকলকেই বলছি, এই সংসারের শাশুড়িরা ছেলের বউকে নিজের মেয়ে বলে মনে করবেন, আর বৌমায়েরা শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবেন। তাহলে দেখবেন সেই সংসারে কখনো শাশুড়ি বৌমার কোনো অশান্তি হবে না, কোনো অশান্তি হবে না। শুনলে শুনলে ঠাকুরপো, মা সকলের সামনে আমাকে কত ভালোবাসার কথা বলে গেল। তুমি আসার পর থেকে মায়ের ভালোবাসা আরেক ভাগ হয়ে গেছে বৌদি। তোমার বিয়ের পর মায়ের ভালোবাসা আর একবার ভাগ হয়ে যাবে, তখন তুমি কি করবে ভাই? করবো না। হ্যাঁ দেখা যাক, মাঝে তো মাত্র কয়েকটা বছর, তারপর এমন অবস্থা হবে আর একবারটা কিনেই খাইতে পারি। সে তোমরা যাই বলো বৌদি, বিয়ে আমি কিন্তু করবো না। আচ্ছা কিন্তু যদি তোমার কষ্ট হয়, মায়ের দাদা যদি দেখে শুনে ভালো মেয়ে পছন্দ করে দেয়, আর দাদা যদি বলে এই আমার তোকে বলছি এই মেয়ে কি বিয়ে করতে হবে, তখন কি আমি দাদার কথা অগ্রাহ্য করতে পারবো? ওরে শয়তান, পেটে পেটে তোমার এত দাঁড়াও, তোমার দাদাকে তোমার সব কথা আমি বলে না দেবো। বৌদি, দাদাকে এত কথা বলবে না, বলার সময় হলে বলবে। আগে আমার বিয়ের সময় সঙ্গে যাওয়ার সেই মিতবারটা তো জন্ম। তবে রে বাজে ছেলে, দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা। তবে দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা তোমাকে। কি বিচ্ছু হয়েছে, পাগল করে দেবে এরা সবাই, আমাকে পাগল করে দেবে। যেমনি দাদা তেমনি তার ভাই, তিনি কখন ফিরবেন কে জানে, যখন ফিরে ফিরুক। আমি এখানে শুয়ে একটু ঘুমিয়ে নি, আমার ভীষণ ঘুম পাচ্ছে।
ঘুমিয়ে গেছে, ভাস্করের বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, শুধু লেবু গাছের ঝোপের ভিতর জেগে বসে আছে আমি এসেছি সেই হারামজাদিটাকে ভাস্করের জীবন থেকে সরিয়ে দিতে। ওই শয়তানিটাকে শেষ করে দেবার আগে ওর যৌবনটাকে চেকে দেখবার জন্য ওকে তুলে নিয়ে যাব আমি আমার বাগান বাড়িতে। আর গঙ্গাকে হারিয়ে ভাস্করের লেখার কলমটা চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। কে যেন কথা বলছে না? কে? আমি এ বাড়ির নিশি কুটু। কে? কে আপনি? এত রাত্রে আমাদের বাড়িতে আপনার কি দরকার? একটু পরেই জানতে পারবে কে আমি, কি জন্যে আমি, কেন আমি। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। চলে যান, চলে যান, আপনি এখান থেকে চলে যান বলছি। যাবো তো বটেই, তবে একা নয়, না। তোমার স্বামী ভাস্কর আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে, আমার ব্যবসার চরম সর্বনাশ করেছে। ছাড়ুন, ছেড়ে দিন বলছেন, নইলে কিন্তু আমি চিৎকার করব। তাই আমি বলছি ভাস্করের জীবন থেকে ছুটে জানোয়ার, তুই আমার সতী লক্ষ্মী বৌমাকে জোর করে তুলে নিতে যাচ্ছিস। কে তুই? এই লোকটা আমাকে এখান থেকে জোর করে তুলে নিয়ে যেতে চাইছে। অতি লক্ষ্মী না বুড়ি, তুমি ওর আসল পরিচয় জানো না? আসল পরিচয় জানি না মানে? কারণ ভাস্কর ভাস্কর ও আসল পরিচয় দেয়নি। ভাস্কর আসল পরিচয় দেয়নি মানে? না মানে বৌমা স্বামী কি শুনছি, বৌমা সব কি শুনছি? বলো কি বলছে, কি বলছে? ভাস্করকে আসল পরিচয় দেয়নি? মা আপনি শান্ত হন, মা আপনি শান্ত হন। আপনার ছেলে এলে আপনাকে সব কথা বুঝিয়ে বলবে। মা, ছেলে আসার আগে আমার মুখ থেকে শুনে নাও। কি কথা? ভাস্করের আসল বউ সঙ্গীতা, তার সঙ্গে অনেকদিন আগে ভাস্করের ডিভোর্স হয়ে না বৌমা, এর নাম সঙ্গীতা নয়, সঙ্গীতা নয়, এর পরিচয় এই একটা দেহ পসারণী গণিকা, এর নাম গঙ্গা। তুমি আমাকে চবে না। ভাস্কর আমাকে মিথ্যে কথা বলেছে। তুমি আমার ভাস্করের বউ না, তুমি একটা ভাস্করের জীবন থেকে আমি একজনকে সরিয়ে দিলাম। চোখের সামনে একটা মানুষকে মেরে দিয়ে হাসতে তো লজ্জা করছে না? তুই মানুষ না রাস্তার খেপা কুকুর রে? আমি খেপা কুকুর? তবে দেখ দেখ এই খেপা কি করে তোর যৌবনটাকে একটু একটু করে চিকে রাখে। এই জানোয়ার, আমার বৌদিরে ছেড়ে দে। শুয়ারের বাচ্চা, আমার সামনে থেকে সরে যা, নাহলে তোকে আমি গুলি করে মারবো। পুরোহিত বেঁচে থাকতে মন্দির থেকে তুই কিন্তু দেবী প্রতিমাকে ডাকাতি করে নিয়ে যেতে পারবি না। এই জানোয়ার, ভাস্করের মা মরল, ভাই মরল, আর ভাস্করের বউটা অজ্ঞান হয়ে গেছে। এই সুযোগে ওকে আমি তুলে নিয়ে যাব আমার বাগান বাড়িতে। যদি ধরা পড়ে যায়, না 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 না, পালাতে হবে। ভাস্করের বউটাকে আমি নিয়ে যেতে পারলাম না। তবে 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 ভাস্করের লেখার কলমটা আমি চিরদিনের মতো বন্ধ করে দিয়ে গেলাম। সেদিন আমাকে জুতো মারতে আসার প্রতিশোধটা আমি নিয়ে গেলাম।
তোমরা দেখবে এসো আজ আমি কাকে সঙ্গে করে নিয়ে এসেছি। বাবা এসেছেন, 12 বছর পর আমাদের বাবা ফিরে এসেছেন। কি হলো, কেউ সাড়া দিচ্ছে না কেন? সারা কি করে দেবে বাবা ভাস্কর? দেখছিস না সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বাবা, আশ্চর্য ছেলে রে তুই, সকলের সব ক্লান্তি মাথায় তুলে নিয়ে তোর চোখে এখনো ক্লান্তি আসেনি কেন রে ভাস্কর? সেসব কথা পরে হবে বাবা। আপনি এখন মাকে জাগিয়ে দিন। মা ঘুম থেকে উঠে আপনাকে দেখে অবাক হয়ে যাবে। তারপর অমরকে জাগাবেন, তারপর সঙ্গীতাকে জাগাবেন। ঠিক আছে বাবা, ঠিক আছে। কমলা, ও কমলা, ভাস্করের মা। মা অকাতরে ঘুমোচ্ছে, আপনি সঙ্গীতাকে ডাকুন। বৌমা, ও বৌমা। বাবা গো সঙ্গীতা, বাবা, 12 বছর পর আমাদের বাবা ফিরে এসেছেন। হঠাৎ হঠাৎ তুমি এভাবে কেঁদে উঠলে কেন মা? আমি যে তোমাদের সকলকে আশীর্বাদ করতে এসেছি। বাবা, আপনারা কি কেউ বুঝতে পারছেন না মা আমাদের মায়া কাটিয়েছিল? না, একটা জানোয়ারের গুলিতে প্রাণ হারিয়েছে আমাদের। কোথা থেকে কি যে হয়ে গেল। সংসারের সঙ্গীত শেষ হয়ে গেল সঙ্গীতা। তাই অজস্র স্মৃতি বুকে নিয়ে মরা ভাইয়ের সৎকার করে বাবা তুমি আর আমি আমরা দেশের বাড়ি ফিরে যাবো সঙ্গীতা। খেলা নয়, শুধু খেলা নয় ভাস্কর, সব মানুষের সব সংসারে চলছে নিয়মিত মায়ার খেলা। তাই তো আমি সংসারের মায়া থেকে অনেক অনেক দূরে থাকতে চাই। তাহলে বলুন বাবা, 12 বছর পর কেন আপনি ফিরে আসলেন এই সংসারে? কিসের টানে? আমি জানি না বাবা, আমি জানি না, সব আমার ঈশ্বর জানে। তাহলে আপনার সেই মনের ঈশ্বরকে আমি বলে দিচ্ছি বাবা, আর আমরা আপনাকে ফিরে যেতে দেব না। আমরা আপনার পায়ে ধরে এই সংসারের মধ্যে আটকে রাখবো বাবা। জোর করে আমার এই দেহটাকে আটকে রাখতে পারবি বাবা ভাস্কর, কিন্তু আমার এই মনটাকে পারবি না বাবা। কেন পারবো না? সঙ্গীতা সকাল সন্ধ্যায় আপনার জপান্নিকের ব্যবস্থা করে দেবে, নিরামিষ রান্না করে দেবে। ভাস্কর বাবা, ভয় নেই বাবা, সদাচারের কোনো অভাব হবে না। আমি আর সঙ্গীতা সারা জীবন আপনার সাথে নিরামিষ খেয়ে কাটিয়ে দেব। ভাস্কর, মনে মনে তুই কি তাপস হয়ে গেলি? ভাব রাজ্যে বিচরণ করতে করতে তোর মনে কি পার্থিব আকাঙ্ক্ষার ছায়া ফেলতে পারে না? সেসব কেন 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 তোদের এই বৈরাগ্য? আমার লক্ষ্মী প্রতিমা বৌমার সারা শরীরে যোগিনীর রূপ ধূপ করে আর নিজেকে কতদিন সে পূর্বে তোদের এই সাধন পীঠের পীঠস্থানে। আপনি কি বলতে চাইছেন? আমি বুঝতে পেরেছি বাবা, তবে তবে এখন নয়। এতই এতই যদি তোর বুদ্ধি, তাহলে তুই প্রকৃতিকে মানুষ হয়ে ঠকিয়েছিস কেন? যার স্মৃতিতে তুই সিঁদুর পরিয়ে দিয়েছিস, ধর্মের কোন অনুশাসনে সে তোর স্ত্রী নয়? কেন কেন সেই বঞ্চিত প্রকৃতির গর্ভে জন্মগ্রহণ করেনি আমার বংশের বংশধর? আপনার প্রশ্নের উত্তর আমি ঠিক সময় দেব বাবা, তবে তবে এই মুহূর্তে নয়, এই মুহূর্তে নয়। ভাস্কর, ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মর জন্ম, ব্রহ্মই হচ্ছে জ্ঞান আর জ্ঞানই হচ্ছে ব্রহ্ম। অথচ সাহিত্যের নেশা সমাহিত হয়ে সমাজ সংস্কারের পাকে পাকে ঘুরছে ওই মূর্খ ভাস্কর, খেলা করছে খেলা। তাই আমিও ভাস্কর আর তার নতুন বউকে নিয়ে নতুন খেলায় নেমেছি। খেলিছ হে
বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ছায়া থেকে মায়ের জন্ম, মায়া আজ কায়া রূপ ধারণ করে দশ মহাবিদ্যা ব্রাহ্মণে আর কমলার মতো আমার যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। এই ঈশ্বর, এখন আমি কি করব ঈশ্বর? তুমি সমাহিত হও বাবা। বাবা, তুমি ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসো, আমি তোমার আহ্নিকের সব জোগাড় করে দিয়েছি। তুই কোথায় শিখলি রে মা? মায়ের কাছে। বৌমা, একটা একটা আমার কাজ করতে পারবি মা? কি বাবা? আমার এই কোষায় গঙ্গা জলটা ফেলে দিয়ে তোর আর ভাস্করের চোখের জলে ভরে দিতে পারবি মা? আমি গঙ্গা জলের বদলে তোর আর ভাস্করের চোখের জল দিয়ে আমি মনের সুখে আহ্নিক করে খাবো রে মা। আমি মনের সুখে আহ্নিক করবো। বাবা, মাগো মা, তুমি তো কোনোদিনই বাবার কান্না দেখোনি, আজ একবার এই সংসারে ফিরে এসে বাবার কান্না দেখে যাও মা, বাবার কান্না দেখে যাও। গঙ্গা, আজ তুমি আমাকে গঙ্গা বলে ডাকলে কেন? তুমি আমার কুসংস্কার ছন্ন মানসিকতার সব ময়লা ধুয়ে দিয়েছো বলে, তোমার অবচেতন মনের সঙ্গীতা শব্দটা বয়ে নিয়ে গিয়ে বিস্মৃতির সমুদ্রে হারিয়ে দিয়েছো বলে, তুমি আমার সাহিত্য সৃষ্টি প্রেরণা দিয়েছো, মায়ের শোকে কেঁদেছো, ভাইয়ের অকাল মৃত্যুতে চোখের জল ফেলেছো, বিনিময়ে তো আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। পর্বত বলছে পৃথিবীকে আমি কি দিয়েছি, ফুল বলছে বাতাসকে আমি কি দিয়েছি, এক টুকরো খাঁটি চন্দন কাঠ ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষ হয়ে বলছে আমি কি দিয়েছি এক পূজারিনীকে। তুমি এই সব কথা কোথায় পেলে? তোমার সাহিত্যের পাতায় পাতায় আমি এই কথাগুলো লিখেছি। সাহিত্যিক স্রষ্টা যদি তার সৃষ্টির কথা মনে রাখতে পারতো, তাহলে সে কখনো কোনোদিনও নতুন সৃষ্টির উন্মাদনায় বিভোর হতে পারতো না। তুমি তোমার পবিত্র চরিত্রের চন্দন গন্ধ দিয়ে এক গণিকাকে মণিকারের শোকেশে অলংকার করে তুলেছ। তোমার হৃদয়ের ভালোবাসার ফুলটাকে তুমি ভালোবাসার বাতাস দিয়ে তুমি যে ভরিয়ে দিয়েছো। কিন্তু তুমি জানো না লেখক, তোমার পবিত্র পবিত্র চরিত্রের দৃঢ়তা আমার মনের পৃথিবীকে কিভাবে ধরে রেখেছে। আর সব শেষে তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমার সাথে সিঁদুর দিয়ে আমার নারী জন্মকে সার্থক করে তুলেছ। না না, তোমার নারী জন্ম এখনো সার্থক হয়নি। আমার বাবা বলেছে, মূর্খ ভাস্কর, তুই পুরুষ হয়ে প্রকৃতিকে ঠকিয়েছিস। তাই আমি চাই তুমিই হবে আমার সন্তানের মা। আপত্তি করো না গঙ্গা, এটা আমার বাবার আদেশ। যে বাবা এখনো আমাদের সংসারে হিমালয় পর্বত হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু গঙ্গা যদি কখনো কোনোদিন হিমালয় থেকে মাটিতে ঝরে পড়ে, আমি মূর্খ ঐরাবতের মতো গঙ্গার বেগে ভেসে না গিয়ে
শিবের মতো গঙ্গাকে জটায় লুকিয়ে রাখবো। সমাজ ভগীরথ যদি গঙ্গাকে তোর ভাগ্যের পাতালে নিয়ে যায়, আমি পাতালে গিয়ে কপিল বনির আশ্রম হয়ে যাব। কপিলমুনি, অত সুখ কি আমার কপালে সইবে? আমার ভালোবাসার মন্দাকিনী, আমার প্রেরণার ভগবতী, আমার নতুন জীবনের সংজ্ঞা গঙ্গা গঙ্গোত্রীর মতো চিরকাল চিরকাল এই হৃদয়ে বইবে বইবে বইবে। কিন্তু তোমার স্ত্রী সঙ্গীতা যে অন্য কথা কইবে কইবে কইবে। কে আপনি? আপনি কোথা থেকে আসছেন? কেন আসছেন? আপনাকে তো আমি চিনি না। জানি জানি আমি যে অন্যায় করেছি তাতে আমাকে না চেনাই উচিত, তবু তবু আমি তো তোমার স্ত্রী। স্ত্রী? আপনি বোধহয় ভুল ঠিকানায় এসে পড়েছেন। আপনি এখান থেকে চলে যান। যাবো বলে তো আমি এখান থেকে আসিনি। যদি থাকবো বলে এসে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করেছেন। কি বললে? জীবনের কিছু কিছু দৃশ্য বড়ই রহস্যময়। জীবন নাটকের নাট্যকার আমাকে আপনাকে অনিবার্য কারণে খুব কাছাকাছি নিয়ে এসেছিল, কিন্তু তখন আমরা কেউ কাউকে চিনতাম না, জানতামও না। একে সঙ্গীতা, আজ তুমি আমাকে আপনি আপনি করে কথা বলছো কেন? বলতে বাধ্য, কারণ ও আর সঙ্গীতা নয়, ও আমার গঙ্গা। দেখবেন আবার যেন সংজ্ঞা হারিয়ে ফেলবেন না। গঙ্গা, তুমি হয়তো মনে ভুলে যাচ্ছ আমি ওর ধর্মপত্নী। ধর্মপত্নী? ধর্মপত্নী বলে বুঝি 2 বছর আগে সিঁদুরের কৌটো পিচ রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলে? ধর্মপত্নী বলে বুঝি বড়লোক দাদাকে দিয়ে আমাকে জুতো মারতে চেয়েছিলে? আমি কি তোমার ধর্মপত্নীর পায়ের ধুলো নেব? চুপ কর গণিকা কোথাকার, আমাকে অপমান করিস তুই কোন অধিকারে? ও মা, এখনো দেখতে পাওনি বুঝি? তাহলে ভালো করে তাকিয়ে দেখো, এই সিঁদুরের অধিকারে। ওরে মূর্খ, ওটা তো মিথ্যে সিঁদুর, ওই সিঁদুরের কোনো মূল্যই নেই। যে হিন্দু নারী বিয়ের পরেও সিঁদুর পরে না, তারও কোনো সমতুল্য নেই। এই সিঁদুরের কোনো মূল্য নেই বললে না? তাহলে উত্তর দাও, কুশন ডিঙার আগে কেন বর কনের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় না? সিঁদুর দেওয়ার আগে কেন দম্পতিকে মন্ত্রপাঠের সাথে সাথে স্বামী স্ত্রী না বলে বর কনে বলা হয়? তুমি বোধহয় জানো না, যে পুরুষ যে নারীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় সেই পুরুষই হয় তার স্বামী। ছি ছি ছি। সিঁদুর পরিয়ে না দেওয়া পর্যন্ত মন্দিরে গিয়ে মন্ত্রপাঠের সাথে সাথে সিঁদুর না পরা অবধিকে বলা হয় প্রেমিক প্রেমিকা, আর সিঁদুর পরার পরই তারা হয় স্বামী স্ত্রী। ছি ছি ছি, এই ব্যাপারটা আমি কেন আগে বুঝিনি? না না, আমার পক্ষে সঙ্গীতাকে মেনে নেওয়া সম্ভব নয়। তাছাড়া ও তো এতদিন আমাকে স্বামী বলে মানেনি। আমি মালিনীর মতো ওর সামনে বসে রাত জেগে ওর লেখায় সাহায্য করেছি, সেই কথাকে ওই ভদ্র মহিলা শোনেননি? গঙ্গা, গঙ্গা, আমি তোমার কাছে জোর হাত করে বলছি, তুমি আমার স্বামীকে ভিক্ষে দাও, ভিক্ষে। যে স্থান শূন্য হয়ে গেছে সে স্থান আর কোনোদিনও পূর্ণ হবে না। চূর্ণ হয়ে গেছে আমার যে সমস্ত অহংকার, চূর্ণ হয়ে গেছে। এই দেখো আমি আজ নিজের হাতে করে তোমার সেই সিঁদুর কৌটো নিয়ে এসেছি। এই সিঁদুর কৌটো থেকে তুমি আমাকে সিঁদুর পরিয়ে দাও। পরিয়ে দাও জামাই বাবু, তবে দিদি ভাইকে সিঁদুর পরিয়ে দাও। তুমি জামাই বাবু, শুধু পরান্নাই আসেনি, আমি এসেছি জামাই বাবু, আপনি আমার দিদির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেন। তুমিও শুধু মেজদা আসেনি, আমিও এসেছি আপনার কাছে অনুরোধ করতে। আমার দিদিকে সিঁদুরটা পরিয়ে দিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দাও। কিন্তু তোমরা কি পারবে আমার ভাইয়ের জীবন আর কোনোদিন ফিরিয়ে দিতে? বা তোমরা কি পারবে আমার মরা মাকে আর কোনোদিন বাঁচিয়ে তুলতে? তোমরা কি পারবে সেই নির্মম নিষ্ঠুর অজিত মুখার্জিকে কঠোর শাস্তি দিতে? জামাই বাবু, এই অত্যাচারী অমানুষ অজিত মুখার্জিকে আমি কিছুক্ষণ আগে অ্যারেস্ট করেছি ভাস্কর বাবু। সে আপনাকে গুলি করে মারার জন্য আপনাদের পাশের গ্রামে লুকিয়েছিল। আমি তাকে অ্যারেস্ট করে সিপাইকে দিয়ে থানায় পাঠিয়ে দিচ্ছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ অফিসার, অসংখ্য ধন্যবাদ। আমার একটা ছোট্ট অনুরোধ আপনাকে রাখতে হবে ভাস্কর বাবু। বলুন। অনুশোচনায় ক্লান্ত সঙ্গীতার স্মৃতিতে সিঁদুর দিয়ে তাকে স্থির মর্যাদা দিতে হবে। না না, তা সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। আপনি আপনার অনুরোধ রাখুন। জামাইবাবু, জামাইবাবু, আমার দিদি ভাইকে একটা বার ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিন। গঙ্গা, গঙ্গা, আমি তোর কাছে জোর হাত করে ভিক্ষে চাইছি। তুই আমার তোর ভালোবাসাকে ভিক্ষে দে, তুই আমার স্বামীকে ভিক্ষে দে, তুই তোর ভালোবাসাকে বলে আমার স্মৃতির সিঁদুর ভিক্ষা দে। না না না, আমার পক্ষে সঙ্গীতাকে মেনে নেওয়া কোনো মতেই সম্ভব নয়। একটা আকাশে দুটো চাঁদ থাকতে পারে না। দুটো চাঁদ থাকতে না পারলেও দুরকম চাঁদ তো থাকতে পারে লেখক বাবু। কি বললে গঙ্গা? হ্যাঁ গো লেখক বাবু, ফিনকি ফোটা জ্যোৎস্না রাতে ধবধবে আকাশের বুকে পূর্ণিমার চাঁদ ওঠে, তার ঠিক কিছুদিন পরে দিক চক্র বলে পশ্চিম আকাশে দ্বিতীয় তিথির এক ফালি চাঁদ তো ওঠে। আমি সেই দ্বিতীয় চাঁদের মতো পশ্চিম আকাশে ঢলে যাব। গঙ্গা, গঙ্গা আজ ভাটার টান লেগেছে গো বাবুরা, তাই তো গঙ্গা খরস্রোতা হয়ে মোহনার দিকে এগিয়ে চলেছে। স্মৃতির জোয়ারানা গঙ্গার বুকে উড়ে বেড়াচ্ছে অসংখ্য স্মৃতির পাখিরা। তুমি সত্যি পবিত্র গঙ্গা। আপনারা আমার গঙ্গাকে সব কথা বলবে না। গঙ্গাকে আমি আমার জীবন থেকে আমি কিছুতেই হারাতে পারবো না। গঙ্গা আমার প্রেরণা, গঙ্গা আমার নতুন জীবনের। না না ওগো না, বলো না, বলো না, তুমি ও কথা বলো না। বলবো বলবো, আমি তোমাকে ছাড়া আমি কারো আমার এই হৃদয়ে স্থান দিতে পারবো না, কিছুতেই না। তুমি ওকে বোঝাও গঙ্গা, তুমি ওকে বোঝাও। আরে কি হলো গো বাবু, কি হলো? হ্যাঁ, কান্না ভেঙে পড়লে চলবে না। সালা অনেকগুলো মাসের অনেকগুলো টাকা আমার বাকি পড়ে আছে। আমি বাবু আবার বেশি দিন ধারে কারবার করতে পারি না। হ্যাঁ, ধার করা ভাতারের সোহাগ থেকে বাঁচি না। আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। আমি চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা। ছি ছি, গণিকা কোথাকার। আমার মা বোনেরা, আমার দাদা ভাইরা, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। ওই সঙ্গীতাদের জীবনে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য বাধ্য হয়ে আগের জীবনে ফিরে গিয়েছিলাম। আপনারা সবাই বলুন না, এছাড়া কি আমার অন্য কোনো উপায় ছিল? আপনারা বলুন না, আর অন্য কোনো উপায়? টাকা দিতে না পারো, না পারবে কমসে কম তোমার বইয়ের আনা সিঁদুর কৌটো থেকে সিঁদুরটা তো পরিয়ে দিতে পারবে। দেখো বাপু, ওসব ফানাই ফানাই কারবার কিন্তু বাবা আমার কাছে চলবে না। এই নাও সিঁদুর কৌটো, ধরো। এই সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে তুমি তোমার বইয়ের স্মৃতিতে পরিয়ে দেয়া প্রমাণ করে দাও যে পুরুষ যে নারীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় সেই হয় তার স্বামী।
আমি চাই তোমরা সুখ নিয়ে যাও, শান্তি নিয়ে যাও। আমি তোমাদের ব্যথা বেদনা বুকে নিয়ে এগিয়ে চললাম নতুন আলোর মোহনার দিকে। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? ও গঙ্গা বইছ কেন? ও গঙ্গা বইছ কেন? ও গঙ্গা বইছ কেন? নমস্কার। স্বামী আজ্ঞানা সিদ্ধরাগে যাত্রাপালা এখানে শেষ হলো।